আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর থানার রহনপুরের নওদাবুরুজ বা সারবুরুজে। তো চলুন আমি আপনাদের ঘুরিয়ে দেখাই সারবুরুজ বা নওদাবুরুজটি এবং এর ইতিহাস সম্পর্কে জানাবো এবং অবস্থান সম্পর্কে জানাবো। তো চলুন। নওদা বুরুজ চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার রহনপুরে অবস্থিত বর্তমানে সর্বপ্রাচীন প্রত্নসম্পদ ও লোকায়িত ইতিহাস সমৃদ্ধ স্থান। স্থানীয়ভাবে এটি সারবুরুজ নামেও পরিচিত। অবস্থান: চাঁপাইনবাবগঞ্জের 28 মাইল পশ্চিমে অবস্থিত বিখ্যাত বাণিজ্য কেন্দ্র রহনপুর। পাশ দিয়ে বয়ে গেছে ক্ষুদ্র অথব খরস্রোতা নদী পুনর্ভবা। মহানন্দা ও পুনর্ভবার মিলনস্থলে এর নিকটেই নওদাবুরুজের অবস্থান। রহনপুর রেল স্টেশনের ঠিক উত্তরে 1 কিলোমিটার গেলেই বেশ কিছু উঁচু একটি ঢিবি নজরে পড়ে। গমস্তাপুর উপজেলা থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে নওদা নামক স্থানে এটি অবস্থিত। খালি চোখে দেখলে মনে হবে একটি বিশাল ঢিবি, কিন্তু অনুসন্ধানী চোখে দেখলে মনে হবে তমসাচ্ছন্ন ইতিহাসের কালো মেঘে স্থানটি ঢাকা। ইতিহাস: রাজা লক্ষণ সেনের আমলে রহনপুর বাণিজ্য নগরী হিসেবে জনপ্রিয়তা লাভ করে। বাণিজ্যিক কারণে রহনপুরেই তিনি গড়ে তোলেন সুরম অট্টালিকা। সারবুরুজ নামে খ্যাত এই বিলীন অট্টালিকাটির প্রকৃত নাম শাহ বুরুজ। শাহ শব্দের অর্থ বাদশাহ আর বুরুজ শব্দের অর্থ অট্টালিকা বা বালাখানা, যা পরবর্তীতে লোকমুখে সারবুরুজ নামে খ্যাতি লাভ করে। বাংলা বিজয়ী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এ পথে বাংলায় আগমন করেন এবং এই স্থানে কিছু সময় অবস্থান করেন। ইতিহাসে পরিচিত নদিয়া অঞ্চলটি এই স্থাপনাগুলির অঞ্চলের পাশেই অবস্থিত, যা পরবর্তীতে নওদা নামেও পরিচিতি লাভ করে। বখতিয়ার খিলজির আগমনের সংবাদে ভীত সম্ভ্রান্ত হয়ে রাজা লক্ষণ সেন এই স্থান থেকে নদী পথে পলায়ন করেন। সেই থেকে এটি নওদা বুরুজ নামেও পরিচিত। নওদা বুরুজের চতুষ্পার্শ্বেই শুধু নয়, গোটা রহনপুর এলাকাতে প্রাচীনত্ব ও নগর সুলভ চিহ্ন বিরাজমান। কোনো কোনো ইতিহাস অনুসন্ধানী রহনপুরে প্রাক মুসলিম যুগের উন্নত নগরীর অবস্থানের উল্লেখ করেছেন। বর্তমানে জায়গাটি দেখতে অত্যন্ত সুন্দর, তবে এই ঢিপিটি কোনো এক সময় আরও উঁচু ছিল। কালক্রমে ক্ষয়ে ক্ষয়ে ঢিপিটি এখন অনেক নিচু হয়ে গেছে। তারপরেও এখানে অনেক লোকের ভিড় হয় এই সারবুরুজটি দেখতে এসে। তো এখানে ট্রেনে এলেই বেটার হয়। আমি ট্রেনে এসেছি, ট্রেনে আসার ভাড়া 20 টাকা, আর ওইখানে রেল স্টেশন থেকে এখানে আসতে 20 টাকা খরচ হয়, মানে 40 টাকা খরচ করে আমি এই জায়গায় ঘুরতে। এখান থেকে দাঁড়িয়ে নাকি আরো অনেক কিছু দেখা যেত, দূরের সিনারিগুলো দেখা যেত, কিন্তু এখন আস্তে আস্তে ভিড়টা নিচে হতে লেগেছে। আর এখানে রহনপুরে কিন্তু দেখার মতন অনেক কিছুই আছে, যেগুলো প্রাচীন যুগের নিদর্শন হয়ে এখনো চিহ্ন হয়ে রয়েছে এই রহনপুরে। পুনর্ভবা নদীর কোল ঘেঁষেই এখনো যদি মাটি খোঁড়া যায় তাহলে মেলে সোনা, তারপরে হারানো সেই পুরোনো দিনের সেই অনেক পুরাতন আমলের জিনিসগুলো পাওয়া যায়, এখনো ভেসে ওঠে। অনেকেই কিন্তু যখন বর্ষা আর আগেই যখন নদী শুকিয়ে থাকে তখন কিন্তু দেখা যায় যে তারা কোদাল খন্তি দিয়ে সেগুলো খনন করে অনেক কিছু কিন্তু পেয়ে থাকে। তো এখানেও অনেক নিদর্শন রয়েছে, বা যেগুলো এখন অনেকেই পেয়েছে। এখানে অনেক কিছু পেয়েছে যেগুলো কেউ মুখ খুলতে চায় না, যে আসলে কিছু সমস্যার কারণে তারা মুখ খুলে না। কিন্তু রহনপুর বলেন বা গমস্তাপুর, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার বেশিরভাগ ঐতিহ্য স্থাপনা কিন্তু এই এলাকাগুলোতে অবস্থান করে। তখন পাহাড়ের ঢিপির ওপর থেকে যদি নিচের দিকে তাকানো যায় তাহলে বোঝা যায় যে না হলেও এটা কম করে হলো 4 তলা বিল্ডিং উঁচু হবে, এত উঁচু, এর থেকে উঁচু ছিল। তো নিচ থেকে উপরে উঠতে কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার, দেখা যায় যে পায়ে ব্যথা হয়ে যায় এখনো।
যেহেতু এটা আরো উঁচু ছিল তাহলে বুঝতে হয় যে ব্যাপারটা কিন্তু আরো অন্যরকম ছিল। দেখা যাচ্ছে যে উঠার সময় একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমরা যারা ঘুরতে আসবো তারা অবশ্যই এই সাবধানতা অবলম্বন করব, কারণ এই যে মাটিগুলো কিন্তু অনেক ভঙ্গুর আর পিচ্ছিল। এখানে উঠতে গেলে দেখা যায় অনেক সময় কিন্তু অনেক অঘটনের শিকার হতে হয়, বিশেষ করে বর্ষার সময়। তখন কিন্তু এটা পিচ্ছিল থাকে, তখন আরো মানে মারাত্মক আকার ধারণ করে। অনেক সময় দেখা যায় যে আশেপাশে যাদের ঘর বাড়িগুলো রয়েছে তাদের কিন্তু অনেক অসুবিধা হয়, এই যে পানিগুলো যে মানে গড়িয়ে যায়, তারপরে যে যে মাটিগুলো রয়েছে, বা এখানে তো মাটি বলতে তেমন কিছুই না, এখানে বেশি সব আগের যুগের যে ইটগুলো ছিল, ইটের গুড়ি বা ইটের যে মানে অবস্থা ইগুলো রয়েছে, মাটিগুলো রয়েছে ভঙ্গুর অবস্থায়, সেগুলোই কিন্তু মারাত্মক আকার ধারণ করে এক এক সময়। তো আমরা অবশ্যই এই সতর্কতা অবলম্বন করবো এখানে যারা ঘুরতে আসবো, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ অনেক নিচ থেকে অনেক ঢালু, আর ওঠার সময় পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা রয়েছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখুন আমরা কিন্তু এখন নিচে নামছি উপর থেকে, তো দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা। নিচে নামতে যে মাটিগুলো আছে মানে ভঙ্গুর অবস্থায় একেবারে। এখান থেকে নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই জায়গাটা কিন্তু রাষ্ট্রীয় একটা সম্পদ, রাষ্ট্রের সম্পদ। এই জায়গা কেউ যদি ক্ষতি করতে চায় তাহলে কিন্তু এটা আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। তো এখানে বিজ্ঞপ্তিতে লেখা আছে দেখেন, সংরক্ষিত পুরাকীর্তি। কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে, যা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে, বা এর কোনো অংশের ওপর কিছু লিখলে বা খোদাই করলে, বা কোনো চিহ্ন বা দাগ কাটলে 1968 সালের 14 নং পুরাকীর্তি আইনের 19 ধারার অধীনে তিনি সর্বাধিক 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা অর্থাৎ উভয় প্রকার দণ্ডে দণ্ডনীয় হবেন। হ্যাঁ, তো যাই হোক অনেকক্ষণ ঘুরলাম। আমরা এই নদা ব্রুজটি অনেক ভালো লাগলো, অনেক কিছু জানলাম। তারপরেও আমাদের চলে যেতে হবে। তো যারা আসতে চান তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন, আর এই জায়গাটা ভালোভাবে ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে। আর জায়গাটা সম্পর্কে আগেই জেনে আসবেন। আর যারা যেভাবে আসতে চান ট্রেনেও আসতে পারেন, আর অটো যোগেও আসতে পারেন, আপনাদের সুবিধা মতন আসবেন আর জায়গাটি অবশ্যই ঘুরে যাবেন। ধন্যবাদ।